এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য গোরস্থান গল্পের তৃতীয় পর্ব নিয়ে চলে এলাম। পূর্ববর্তী পর্বগুলোর মতো আশা করি এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, আর ভালো লাগলে গল্পটিতে লাইক ও শেয়ার করে দিবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। জাহিদ দৌড়ে পালাবে কি করে? জাহিদের গায়ে হাঁটার মতো শক্তিও যে নেই। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে, কলিজায় পানি শুকিয়ে গেছে। মায়া জাহিদের দিকে এগিয়ে আসছে। মায়া প্রচণ্ড রেগে আছে। রাগের কারণে মায়ার লাল চোখ দুটো দিয়ে রক্ত পড়ছে, আর মায়ার পচনধরা শরীরের মাংস খসে খসে পড়ছে। জাহিদ এসব আর সহ্য করতে পারল না। মুহূর্তের মধ্যেই নেতিয়ে পড়ল মাটিতে, আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সকালে রেহানা বেগম জাহিদকে ডাকতে তার রুমের দিকে এসেছে। রেহানা বেগম জাহিদের রুমের দরজায় নক করল, কিন্তু জাহিদ দরজা খুলছে না। এবার প্রচণ্ড জোরে ডাকাডাকি শুরু করলো, তবুও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। রেহানা বেগম ভয় পেয়ে গেলেন, তার ছেলে যদি বউ হারানোর শোকে উল্টাপাল্টা কিছু করে। তাই রেহানা বেগম আরিফ সাহেবকে চিৎকার করে ডাকতে শুরু করলো। আরিফ সাহেব রেহানা বেগমের চিৎকার শুনে দৌড়ে এলেন আর জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেহানা? দেখো না, জাহিদ দরজা খুলছে না, প্লিজ কিছু একটা করো। দাঁড়াও দেখছি বলেই আরিফ সাহেব ডাকতে শুরু করলেন জাহিদকে, কিন্তু জাহিদ দরজা খুলছে না। তাই আরিফ সাহেব বাধ্য হয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই দরজা ভাঙতে পারছে না। তাই রেহানা বেগম বাড়ির বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে আসলেন। সকলে মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরেও দরজা ভাঙতে পারল না। সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু দরজা ভাঙতে পারছে না। এইসব দাঁড়িয়ে দেখছিল জাহিদের চাচাতো বোন আয়েশা সহ পুরো পরিবার। একটু পর আয়েশা দরজার সামনে গিয়ে দরজায় হালকা করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সবাই অবাক হয়ে গেল যে এত দূরে দরজা চেষ্টা করার পরেও ভাঙতে পারল না, সেই দরজা এত হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল। সব ভাবনা রেখে রেহানা বেগম দৌড়ে ভিতরে প্রবেশ করলেন আর জাহিদকে খুঁজতে লাগলেন, কিন্তু জাহিদ কোথাও নেই। ওয়াশরুমে দেখলেন, সেখানেও নেই। জাহিদের রুম তো ভেতর থেকে বন্ধ ছিল, অথচ জাহিদ ভেতরে নেই। এইসব ভেবে রেহানা বেগম বেশ চিন্তিত হয়ে পড়লেন। তাই আরিফ সাহেবকে বললেন, জাহিদ যদি কোথাও যেত তাহলে তো দরজা বাইরে থেকে আটকানোই থাকতো, কিন্তু জাহিদের রুমের দরজা ভিতর থেকে আটকানো। নিশ্চয়ই জাহিদের কিছু হয়েছে, তুমি জাহিদকে খুঁজে বের করো। তুমি চিন্তা করো না, আমি জাহিদকে অবশ্যই খুঁজে বের করব বলেই আরিফ সাহেব বেরিয়ে গেলেন। সারা এলাকা খুঁজলেন, দোকানপাট, হাট বাজার, মসজিদ, খেলার মাঠ, কিন্তু কোথাও জাহিদকে খুঁজে পেলেন না। জাহিদ ফোনটাও ধরছে না। জাহিদকে খুঁজে না পেয়ে আরিফ সাহেব বাড়িতে ফিরে আসলেন। আরিফ সাহেবকে দেখেই রেহানা বেগম বললেন, তুমি জাহিদকে খুঁজে পেয়েছো? জাহিদ কোথায়? জাহিদ আসেনি? না, আমি জাহিদকে খুঁজে পাইনি। কথাটা শুনেই রেহানা বেগমের বুক ফেটে কান্না আসছে। রেহানা বেগম জাহিদকে না পাওয়ায় কেঁদেই চলছে। দুপুরবেলা বাড়িতে সবাই জাহিদের জন্য অস্থির হয়ে পড়েছে। হঠাৎ জাহিদের বাড়িতে একজন লোক দৌড়ে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জাহিদকে পাওয়া গেছে, জাহিদ গোরস্থানে পড়ে আছে। এই কথা শোনা মাত্র বাড়ির সবাই দৌড়ে গেলেন ওই গোরস্থানে। গিয়ে দেখেন জাহিদ পড়ে আছে মায়ার কবরের পাশে। জাহিদকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারা দিনে ডাক্তাররা জাহিদের জ্ঞান ফেরাতে পারলেন না। রেহানা বেগম তো চিন্তায় চিন্তায় অর্ধমরা হয়ে গেল। অবশেষে সন্ধ্যাবেলায় জাহিদের জ্ঞান ফিরে আসে, তবে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদের শরীরে প্রচণ্ড জ্বর। 2 দিন হয়ে গেল জাহিদের জ্বর ভালো হচ্ছে না। জাহিদ খাবারও খাচ্ছে না। এইসব দেখে রেহানা বেগম কাঁদছে আর বলছে,
আমার একটা মাত্র ছেলের কি হয়ে গেল? জাহিদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? সবাই জাহিদের অসুস্থতা নিয়ে চিন্তিত, শুধুমাত্র আয়েশা ছাড়া। আয়েশা ভাবছে জাহিদের রুমের দরজা ভিতর থেকে আটকানো ছিল, জাহিদ ভিতরে ছিল না, রুমের জানলাটাও বন্ধ ছিল। তাহলে জাহিদ বাইরে গেল কি করে? আর জাহিদের রুমের এত শক্তিশালী দরজা, যেটা কেউ ভাঙতে পারল না, সেই দরজা তার হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? আর জাহিদ রাতের বেলা গোরস্থানে কি করছিল? অবশেষে সে বুঝতে পারল এটা অবশ্যই কোনো বদ জিনের কাজ। তাই আয়েশা দৌড়ে গেল রেহানা বেগমের কাছে, গিয়ে বলল, বড় মা, জাহিদ ভাইকে এই হাসপাতালে রেখে লাভ হবে না। আমার মনে হয় জাহিদ ভাইয়ের উপর জিনের আসর পড়ছে। জাহিদ ভাইকে হুজুর অথবা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আয়েশার কথা শুনে যেন সকলের ঘুম ভাঙল। সবাই একে অন্যজনের মুখের দিকে তাকাতাকি করছে। অবশেষে জাহিদকে বাড়িতে নিয়ে আসলো আর রুকিয়ার বিষয়ে অভিজ্ঞ হুজুরকে খবর দিল। হুজুর এসে জাহিদের অবস্থা দেখেই বুঝতে পারল জাহিদ বিশেষ কোনো কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর 2 দিন ধরে চেষ্টা করছে জাহিদকে সুস্থ করতে। অবশেষে জাহিদ কথা বলার শক্তি ফিরে পেল। জাহিদ জবান ফিরে পেয়েই ভয়ে ভয়ে বলল, মায়া আমাকে মেরে ফেলবে। কথা শুনেই হুজুর বলল, তাড়াতাড়ি এই রুম থেকে আপনারা সবাই বের হন। আমি যতক্ষণ না বলবো কেউ এই রুমে আসবেন না, তাড়াতাড়ি করুন। সবাই রুম থেকে দৌড়ে বের হয়ে চলে গেল। জাহিদও ভয়ে কাঁপছে। হুজুর জাহিদের মাথায় হাত রেখে জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। জাহিদ একটু পর শান্ত হলো। হুজুর জাহিদকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল সেদিন? জাহিদ হুজুরকে বলল, হুজুর, মায়া ফিরে এসেছে। মায়ার আত্মা আমাকে মারতে চায়, আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। সে নিশ্চয়ই তোমাকে সেদিন অচেতন অবস্থায় গোরস্থানে নিয়ে গিয়েছিল, আর তুমি প্রথমে মায়ার লাশ দেখতে পেয়েছিলে, পরে জীবন্ত মায়াকে, তাই না? জাহিদ অবাক হচ্ছে, হুজুর কিভাবে জানলো? জাহিদ তো হুজুরকে বলেনি। হুজুর আবার বলা শুরু করলো, তুমি যে মায়াকে দেখেছিলে ওটা মায়ার আত্মা ছিল না। আত্মা বলে কিছুই হয় না। যে একবার মারা যায় সে কখনো ফিরে আসতে পারে না। তাহলে আমি যে মায়াকে দেখেছি সে কে ছিল? সে ছিল গুরুস্থানের জিন। তবে তুমি ভয় পেও না, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার শরীর বন্ধ করে দিয়ে যাব। তবে তুমি কাউকে এই সব কথা বলো না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। এই কথা শুনে জাহিদ মনে একটু সাহস পেল। 1 সপ্তাহ হয়ে গেল, জাহিদ আর মায়াকে বা কোনো রকম জিনকে দেখতে পায়নি। জাহিদ ভাবল সব ঠিক হয়ে গেছে। আর ওইদিকে জাহিদ সুস্থ হওয়ায় বাড়ির সবাই খুশি। জাহিদের জীবন নতুনভাবে শুরু করার জন্য বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জাহিদের সাথে আয়েশার বিয়ে দেবে। সেই উপলক্ষে বাড়ির সবাই খুব খুশি। আর এইদিকে জাহিদ যত বাড়ি বিয়ের কথা মনে করে, তখনই তার সামনে ভেসে ওঠে মায়ার রক্তাক্ত মুখ। আর জাহিদ ভয়ে কুঁকড়ে যায়, কিছুতেই ভুলতে পারে না সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। অবশেষে জাহিদের সাথে আয়েশার বিয়ে হলো। জাহিদ বাসর ঘরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। জাহিদ খুশি মনে বাসর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আর সাথে সাথেই জাহিদের নাকে ভেসে আসলো মায়ার শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধ। ভয়ে আঁতকে উঠল জাহিদ। শরীরের সমস্ত শক্তি গায়েব হয়ে গেল। জাহিদের কলিজাটা শুকিয়ে গেছে। তবে কি মায়া আবার ফিরে এলো? প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই পর্ব এই পর্যন্তই। সামনের পর্বটা একটু বেশিই ভয়ঙ্কর হবে। আর এই পর্ব কেমন হলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। সামনের পর্ব পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আজ তাহলে যাই, ধন্যবাদ।